আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহু। এতদূর বলার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম আমরা সাধারণত এরকম বলি থাকি। তো ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষরা, বিশেষ করে ইয়াং ছেলেপেলেরা সালাম দেওয়া টোটালি ভুলেই গেছে। অনেক সময় একটু বয়সের এদিক ওদিক হলে, যদি বড় বা ছোট হয়, তাহলে তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকে। তাহলে তারা হায়ও বলে না, হ্যালোও বলে না, কেমন আছেনও বলে না, সালামও দেয় না, কোনো কিছু করে না। মনে হয় যেন কোনো একটা আজব প্রাণী আমার ঘরের ভিতরে ঢুকছে, এবং অথবা এরকম মনে হয় সে একটা নির্জন ঘরের মধ্যে ঢুকছে যেখানে কেউ নেই, অথবা মনে হয় আমি একটা অন্য কোনো মহাদেশ থেকে, সরি, কোনো এলিয়েন টেলিয়েন কিছু আসছি। সো উইদাউট উইদাউট এনিথিং, হাই, হ্যালো, সালাম কালাম, হোয়াটএভার, ব্লা ব্লা, এনিথিং, জাস্ট ঢুকে গেল। কিন্তু আমাদের মুসলমান হিসেবে আমাদের একজন মানুষ যদি আমরা দেখি, সে ছোট হোক বড় হোক, সে দিক আর নাই দিক, আমাদের উচিত সালাম দেওয়া। কিন্তু আমি এই কথাগুলো কেন বললাম, এই ইয়াং জেনারেশনের মধ্যে সালাম দেওয়ার প্রবণতা একেবারেই গেছে গা। আর যদি দুই একজনের সালাম দেয়ও, তাও সালামকুম, সালকুম, সালকুম, আরো ইত্যাদি। আমি জানি না, উচ্চারণ তো করেই না, কি দেয় তারা, কি বলে তারাই জানে। কেন কেন ভাই, লজ্জা করে। আসসালামু আলাইকুম, আর বাকিগুলা নাই বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আবরাকাতুহু। আমি যদি একেবারে বিশদভাবে না পড়ি, আসসালামু আলাইকুম, এতটুকু তো বলা যায় রে বাবা। সোনা লক্ষ্মীরে, তোমাদের কি বলছি, যারা ছোট, ইয়াং, যারা 17, 18, 20, 22, 25 বছর বয়স, কেন লজ্জা পাচ্ছ? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা 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 বললে অসুবিধে কি? তোমার সমস্যা কি? কোনোখান থেকে তোমার সম্মান নষ্ট হবে, বা তোমার টাকা পয়সার ক্ষতি হবে? কি কারণে তুমি সালাম দিচ্ছ না একজন মুসলমান হয়ে? আমি ঠিক বুঝতে পারি না। আর যাদের সন্তানরা এই কাজগুলো করে থাকেন, আমি বলবো 90% বাংলাদেশের মানুষ সালাম দেয় না, ভুলেই গেছে যে একজন মানুষের সঙ্গে দেখা হলে, সে ছোট হোক বড় হোক, ডাজন্ট ম্যাটার, সালাম দেয় না। কিছু কিছু মানুষ বলে, কেমন আছেন, কেমন আছো, আরে মাম্মা, that kind of, what is this rubbish? প্লিজ, তোমাদের কাছে হাত জোর করছি, যারা ছোটরা আছো বা বড়, it doesn't matter, একটু কথা না বলো, সালামটা দিও। সে ছোট হোক বড় হোক, doesn't matter. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, that's it. দেন তোমার আর কিছু বলার প্রয়োজন নাই, প্লিজ। কখনো নির্জন, একাকী, নির্ঘুম রাত কাটিয়েছেন? যদি কাটিয়ে থাকেন, কয়দিন? একদিন, এক মাস, এক বছর? আমি বছরের পর বছর নির্জন, একাকী, নির্ঘুম রাত কাটাচ্ছি। একটা রাতকে মনে হয় 1 বছরের সমান, মেবি মোর, সামটাইমস মোর। ঘুম আসে না। কখনো সারা রাত ছাদের উপরে, অথবা বাহিরে, অথবা কোনো নির্জন পরিবেশে
আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? কখনো সম্পূর্ণ একা বিশাল সাগরের কিনারায় দীর্ঘ সময় বসে থেকেছেন? গভীর রাতে আপনার চারিপাশে কোনো মানুষ নাই, এদিকে তাকান মানুষ নাই, এদিকে তাকান মানুষ নাই, আপনি আর সাগর। করবেন আকাশের দিকে তাকিয়ে থাকবেন ঘন্টার পর ঘন্টা নির্জন পরিবেশে, যেন 10 ঘন্টা 15 ঘন্টা আপনাকে কেউ ডিস্টার্ব না করে, কোনো মানুষ আপনার সান্নিধ্যে না আসে। তাহলে যে অনুভূতি হয় আমাকে জানাবেন। আমি এর সবগুলো করেছি। নির্ঘুম রাত, একাকিত্ব নির্ঘুম রাত, হাজার হাজার নির্ঘুম রাত আমি কাটিয়েছি। একাকিত্ব আমি জানি। How is feel? How do you feel when you do that? এগুলো কেন করবেন? আমি আপনাদেরকে কেন করতে বলছি, আপনাকে হাজার হাজার বার আমার মতো করতে বলছি না, মাঝে মধ্যে করে দেখেন। কেন বলছি? এই ছোট্ট জীবনটাকে উপলব্ধি করতে পারবেন, এবং আপনি যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকেন তাহলে আপনি অপরাধ থেকে মেবি সরে আসতে পারবেন। ছোট্ট একটা জীবন, একেবারে ছোট্ট, আপনার কাছে মনে হবে যে জীবন তো একটা দিনের সমান, এরকম। আবার আপনি আরো অনেক কিছু যেগুলো আমি আসলে বললে আপনারা হয়তো বলবেন যে লাইক একটু বাড়িয়ে বলতেছি, বা আমি বোকাশোকা মানুষ, বা ইত্যাদি ইত্যাদি। মানুষ কত কিছুই না বলে, কমান্ডস বস ভরে দেয় মানুষ। মানুষ তো আমরা অনেক রকম মানুষ, শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, নির্বোধ, হাবাগোবা, অ্যাজ ইউজুয়াল, পণ্ডিত, বিজ্ঞানী, কত রকম মানুষ। সো যাই হোক, মাঝে মধ্যে এগুলো করে দেখবেন, তো কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ এবং অন্যান্য প্রাণীকুলের মধ্যে পার্থক্য কি? যদি কাউকে এই প্রশ্ন করা হয়, আমার মনে হয় সাধারণত মানুষ 90% মানুষের উত্তর দিতে পারবে। কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে, আমি বলে দেই, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা স্কিপ করে চলে যান, আর যারা না জানেন তারা শুনেন। হাজারো পার্থক্য আছে মানুষ এবং অন্যান্য প্রাণীকুলের ভিতরে। মেইন অনলি ওয়ান পার্থক্য, যেটা আর কি এক কথায় আপনি উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এই দুইটাই হচ্ছে পার্থক্য। তো এখন অন্যান্য প্রাণীকুলের মধ্যে শুধু জীববৃত্তি আছে, আর মানুষের মধ্যে জীববৃত্তিও আছে, বুদ্ধিবৃত্তিও আছে। এখন একটু সামান্য ব্যাখ্যা করি, আমি 2 মিনিটে ভিডিওটা শেষ করব। এটা আবার কেমন কথা যে মানুষের মধ্যে জীববৃত্তি থাকে কিভাবে? এটা তো নর্মাল। আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন তাহলে দেখে থাকবেন যে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। এক মানুষ আর এক মানুষকে খুন করে, এক মানুষ আর এক মানুষকে কাটতে 19 টুকরা করে। এগুলো কি কোনো মানুষের কাজ হতে পারে? আপনার কি মনে হয়? তারপর বহির্বিশ্বের দিকে তাকান। আমেরিকায় এই যে কয়েক বছর আগে আমি
খবরে দেখছি আর কি, যে একটা 32 বছর বয়সী এক নারী, সে অনেকগুলো মানুষকে খুন করে তার মাংস রান্না করে সে খাইতো এবং অন্যান্য মানুষদেরকেও খাওয়াইতো, এবং তাদেরকে যখন দাওয়াত করে নিয়ে আসতো তখন তাদেরকে পিছন দিয়ে হাতুড়ি দিয়ে ইয়া করে তারপর মারতো এবং সে নিজে কাটতে কুটতে ওইগুলো ইয়া করতো। তো এখন এগুলো তো জানোয়ারের কাজ না? তো সেই জন্য বলছি, যেমন আবার বুদ্ধিবৃত্তি কি, মানুষ চাঁদে যেতে পারে, মানুষ মঙ্গল গ্রহে যেতে পারে, মানুষ স্যাটেলাইট তৈরি করতে পারে, মানুষ কম্পিউটার তৈরি করতে পারে, মানুষ ইত্যাদি ইত্যাদি, মনে করেন মোবাইল ফোন তৈরি করতে পারে, অনেক কিছু তৈরি, মানুষ ক্রিয়েটিভ মানে অনেক কিছু করতে পারে তার এখানে বুদ্ধিবৃত্তি দিয়া। কিন্তু প্রাণী, আপনি যে কোনো পৃথিবীর অনেক সায়েন্স এবং মানুষ মনে করে শেয়াল, কাক, কুকিল, তারপরে ইত্যাদি ইত্যাদি, খুব বানর, এরা খুব পণ্ডিত। কিন্তু এটা হচ্ছে একটা মানে তাদেরকে একটা গণ্ডির ভিতরে, মানে বুদ্ধির একটা গণ্ডি তাদেরকে দেওয়া হয়েছে, তারা এইটুকু পর্যন্ত করতে পারবে। যেমন ধরেন একটা গরু, সে কি করতে পারে? সে তো কম্পিউটার সৃষ্টি করতে পারে না, সে চাঁদে যাইতে পারে না, সে কথা বলতে পারে না, সে whatever অনেক কিছু পারে না যেটা মানুষ পারে। তো দিস ইজ দ্য স্টোরি। সো এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে মানুষ এবং অন্যান্য প্রাণীগুলির মধ্যে পার্থক্য কী, তো আমরা উত্তর পেয়ে গেলাম যে মানুষের মধ্যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুইটাই আছে, আর অন্যান্য প্রাণীগুলির মধ্যে শুধু জীববৃত্তি আছে, বুদ্ধিবৃত্তি নাই, তাদের কোনো বুদ্ধি নাই। যেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে তাদেরকে একেবারে মানে সীমানা দিয়ে দিয়েছে যে এর বাইরে ব্যতিক্রম তারা কিছুই করতে পারবে না, তারা কোনো ক্রিয়েটিভিটি তাদের ভিতরে নাই, তারা কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না, এটাকে ইয়া করে দিয়েছে, সীমাবদ্ধতার ভিতরে তাদেরকে বাধ্য দিয়েছে। সো কিন্তু মানুষ অপরিসীম জ্ঞানের অধিকারী, মানুষের জ্ঞানকে ডেভেলপড করতে পারে এবং মানে অনেক উপরে নিয়ে যেতে পারে। দেখেন, আজকে থেকে 1000 বছর পিছনে যান আপনারা, 2000 বছর পিছনে দেখেন, আর এখন বর্তমানের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। আবার সামনে 5000 বছর পর বা 1000-2000 বছর পর কি হবে আমরা জানি না। সো দিস ইজ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশে একটা জিনিস, যদিও এটা আইন, মেবি বাংলাদেশের আইনে এটা সমর্থন করে না, বাট ইটস লাইক এ ফানি ওয়ে আই হ্যাভ টু সে, ইটস মাই ওন ওপিনিয়ন, ইটস নট জাস্ট মাই প্রাইভেট ওপিনিয়ন। সেটা হচ্ছে একটা জিনিস দ্রুত স্টপ করা যায়, সেটা হচ্ছে যে যদি আইন বিভাগ বা যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কোনো এর যে আসলে এই ব্যাপারে যে দেখাশোনা করেন বা দায়িত্বে যিনি আছেন, তিনি যদি ঘোষণা দিয়ে দেন যে যেখানে ঘুষ চাওয়া হবে, যেখানে যে সেক্টরে, ইট ডাজন্ট ম্যাটার কোন সেক্টরে বা সে কত বড় লোক, কত বড় মাপেরও অফিসার, একদম জিরো থেকে হিরো শেষ পর্যন্ত, মন্ত্রী লেভেল পর্যন্ত, জিরো থেকে মন্ত্রী লেভেল পর্যন্ত যেখানেই ঘুষ চাবে, আপনারা যার কাছে ঘুষ চাবে আপনারা প্রতিহত করুন এবং আপনারা বাইরে গিয়ে জনগণকে ডাক দেন যে এই ব্যক্তি আমার কাছে ঘুষ থেকে। অবশ্যই আপনার কাছে প্রমাণ থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম হিডেন ক্যামেরা ইউজ করতে পারেন। বাজারে এতটুকু ছোট্ট বুদাম, এখানে বুদাম এই এটার সাথেও ফিট করা থাকে ক্যামেরা আছে। আপনার উদ্দেশ্য, আপনি জানেন যে এই লোক আমার কাছে এখন ঘুষ দাবি করবে। সো আপনি যদি এটা প্রতিরোধ করতে চান, মানে সাধারণ জনগণ যদি এটা প্রতিরোধ করতে চান অতি দ্রুত, তাহলে এই ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন। আর যদি যারা এই যে কোনখানে ক্যামেরা ইউজ করা যাবে না, কোনখানে মোবাইল ভিডিও ধারণ করা যাবে না, এই বিষয়ে যারা আছেন তারা যদি একটু পারমিশন দিয়ে দেন, কিছু কিছু জায়গার নাম উল্লেখ করে, যেমন ডাক্তারদের দুর্নীতি, ডাক্তাররা যে দুর্নীতি শুরু করছে, মানব সেবার নামে তারা মানুষের গলা কাটছে, মানে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করতেছে টাকার জন্য, এবং তারা মানুষকে ফকির বানিয়ে, রাস্তার ফকির বানিয়ে দিচ্ছে এই ডাক্তাররা। সো এদেরকে আসলে এরা শুধু ঘুষখোর না, এরা শুধু
শুধু ঘুষখোর সুদখোর অন্যায়কারী বললে চলবে না, এরা জানোয়ারের থেকে অধম। এদের চরিত্র এখন বর্তমানে জানোয়ারের থেকেও অধম হয়ে গেছে। তারা একটা মানুষকে কাটতে ফেলায়, কেমন মানে এটা কোনো জানোয়ারের দ্বারা সম্ভব না। মানে যেটাকে আমি মিন করতেছি সিজারিয়ান সম্পর্কে আর কি, সিজার করতে পারে নিয়ে গেছেন, বাকি আপনার সমস্যা থাকবে না থাকে না, এই বেবির বিভিন্ন সমস্যা, মানে আপনাকে এমনভাবে ওরা ইয়া করবে যে আপনি এখনই মানে সাথে সাথে আপনি পেট কাটতে ফেলাইবেন। সো এটা একটা উদাহরণ দিলাম আর কি। এরকম জায়গা জমির ব্যাপারে যদি আপনি যান, পাসপোর্ট করতে যদি আপনি যান, বিভিন্ন সেক্টরে, এরকম বিভিন্ন সেক্টরে গেলে শুধু ঘুষ আর ঘুষ। আর এগুলো বন্ধ করতে হলে যারা এগুলোর দায়িত্বে আছেন তারা শুধু জনগণকে বলে দেন যে আপনারা হিডেন ক্যামেরা নিয়ে যাবেন, অথবা যেখানে অ্যালাউ সেখানে আপনারা মোবাইল দিয়ে ভিডিও ধারণ করবেন। তারপর জনগণকে, যেহেতু এই দেশটা জনগণ স্বাধীন করছে কয়েকদিন আগে, তো তারা অবশ্যই তাদের মাথার মধ্যে এখন জনগণ নিয়ে একটা বিশাল কিন্তু ভাবনা তৈরি হয়েছে যে জনগণ এবার দেখাই দিল যে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে, বারবার প্রমাণ হয়েছে। তারপর আরেকবার বাংলাদেশিরা প্রমাণ করলো যে জনগণ সকল ক্ষমতার উৎস। তো এই যে ঘুষ প্রতিহত যদি করা যায় তাহলে আমার মনে হয় অনেক গুণে বাংলাদেশ থেকে অপরাধমূলক কার্যকলাপ দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। কথা বেশি বাড়ালাম না, কারণ আমি এটা ফেসবুকে দেবো। সো আবারও বলি, এটা মাই ওন ওপিনিয়ন, ওকে, ডোন্ট টেক আদারওয়াইজ। সো জাস্ট আমার মনে আসলো, বলে ফেললাম। ধন্যবাদ সবাইকে। যারা এই বর্তমান সরকার বিরোধী আন্দোলন করতেছেন, আমি বাংলাদেশের মানুষের কথা বলতেছি, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে আচরণ করতেছেন, যারা তার বাসার সামনে জড়ো হচ্ছেন বিভিন্ন সমস্যা নিয়ে বা তার পদত্যাগ দাবি করতেছেন, এরকম গুঞ্জন শোনা যায় বা দেখা যায় ভিডিওতে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের আবদারগুলো, আপনাদের যে সমস্ত চাওয়া পাওয়া আছে, আপনারা স্ব জায়গায় মানে নিজের অবস্থান যেখানে আপনি এগুলা যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে আপনারা আসেন ওনার কাছে, এগুলো আসলে ওনার কাছে না এসে যথাস্থানে আপনারা এই আবদারগুলো ইয়া করেন। অর্থাৎ কোন জাতীয় সমস্যা আপনাদের কোন জাতীয় প্রবলেম, এটা যে জায়গায় করা উচিত সেইখানে করেন। কারণ আমরা এই স্বাধীনতার পরে একজন ভালো শাসক আমরা পেয়েছি, যেভাবেই হোক না কেন। উনি তো আর ইচ্ছা করে আসেন নাই, ওনাকে আমরাই এনেছি দাওয়াত দিয়ে। বাংলাদেশের বুদ্ধিমান ছাত্র সমাজ এবং অন্যান্য সুশীল সমাজের মানুষরা ওনাকে এনেছে, এবং উনি তো এখানে আপনাদের টাকা কামাতে আসেন, ওনার টাকা পয়সা কম নাই, আর ওনার তো কোনো দল নাই যে উনি টাকা কামিয়ে পকেট ভরা তারপর ওনার দল চালাবে পরবর্তী 5 বছর। এরকম মানুষ না উনি আসছে এই 18 বছর, 18 কি আমি বলবো, সেই স্বাধীনতার পর থেকে শুধু বাংলাদেশে যারা ক্ষমতা আসে তারা শুধু গিলছে আর গিলছে, তো গিলে বাংলাদেশটাকে খালি করে রাখছে। সো এই জায়গাটা উনি পূরণ করার জন্য চেষ্টা করতেছে। আপনারা তাকে বাধা না দিয়ে তাকে সহায়তা করুন, এটা সকল জনগণের জন্য ভালো হবে। উনি একটু সময় নিচ্ছে, ইটস নট এ বিগ ডিল। আপনি বিভিন্ন সরকারের দিকে তাকান, তারা 5 বছর বসে কি করে, আর তারপর যারা মধ্যবর্তী সরকার থাকে অনেক সময়, এই ধরেন ফখরুল ছিল 2 বছর, কি করে গেছে। সো এখন দেশের উন্নয়ন করতে হলে আগে তো আপনার ক্ষত সাধন, মানে যে ক্ষতি হয়েছে, যে প্রত্যেকটা জায়গা শূন্য করে রেখে গেছে, তো এইগুলো তো আগে ভরাট করতে হবে, তারপরে না উন্নয়নের চিন্তা করতে হবে। তো সেটা উনি অবশ্যই পারবে, ওনার যথেষ্ট মেধা বুদ্ধি এবং বিশ্বব্যাপী ওনার যে সুখ্যাতি সুনাম আছে তা দ্বারা সম্ভব। সো আপনারা আসলে এই তার বিরুদ্ধে আন্দোলন না করে তাকে সহায়তা করুন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে ওনাকে সহায়তা করলে অতি দ্রুত আমার মনে হয় 2-3 বছরের মধ্যে বাংলাদেশ একটা ভালো একটা অবস্থানে গিয়ে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো ওনাকে একটু সময় দিন,
আপনারা তো নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত হচ্ছিলেন সেই স্বাধীনতার পর থেকে। আমি দলবল নির্বিশেষে সকলকেই বলছি যে আপনারা দেখেন, একটা উদাহরণ এর ভিতরে না দিলেই নয়, সেই সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া থেকে, আগে সিঙ্গাপুর কিন্তু মালয়েশিয়ার রাজধানী ছিল, তো সেখান থেকে যখন তারা স্বাধীন হয়ে গেল, ওই সেম টাইম লাইক 69 or 70 এরকম হবে, তো দেখেন আজকে সিঙ্গাপুর কোথায়, পৃথিবীর সর্বোন্নত দেশগুলোর মধ্যে একটি। তো আমরা যদি এই ধানের শীষ আর নৌকায় যুদ্ধ না করতাম, নাঙ্গল, হ্যাঁ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি, তিনটা পার্টি বাংলাদেশকে মানে ধ্বংস করে দিছে। তো আমরা এখন এইগুলো চাই না, যদিও না চাইতেও আবার ওই যে কেউ আসবে, ওনাদের একজনই আসবে। তো তারপরেও ডক্টর ইউনূস যতটুকু সময় পায় ওনাকে সময় দিন এবং সাহায্য করুন। ইনশাল্লাহ আমরা অচিরেই একটা ভালো কিছু পাব বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে 20 আগস্ট, মঙ্গলবার, আর এখন বাজে প্রায় 7টা, বিকাল 7টা, আর আমি আল মামুন আছি আয়ারল্যান্ডের ডাবলিন সিটিতে। সো একটা বিষয়, জাস্ট হাঁটতেছি, আমি অফিসে যাচ্ছি। সো জাস্ট একটা বিষয় আলোচনা করি 2-1 মিনিটের মধ্যে। সাধারণত বাংলাদেশে বলা হয় শিক্ষিতের হার ব্লা ব্লা ব্লা, আমি বলতে চাই না, বাট এই কোন শিক্ষিত মানুষ আমি জানি না, এরা কেমন শিক্ষিত বা আপনারা এদেরকে শিক্ষিত বলবেন কিনা। আমি বহু ইউনিভার্সিটির টিচারকেও দেখেছি এই মাজারে গিয়া পয়সা দিতে, তারপরে এই হাতের মধ্যে এত বড় বড় তাবিজ লাগাইতে, গলার মধ্যে তাবিজ লাগাইতে। এরা কোন জাতীয় শিক্ষিত আমি জানি না, তবে আমি সেদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে যে কথা বলতে, সেটা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশিরা ওই যে শিক্ষিত একটা ব্যাপার থেকেই যায়, যে আসলে সঠিক মূল্য দিতে জানি না। আমরা আজকে দীর্ঘ কত বছর যাবৎ স্বাধীনতার পরে একজন শাসক পেয়েছি, পুরুষ শাসক, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন একটা মানুষের সারা জীবনের চরিত্র বিশ্লেষণ করলে কিছু না কিছু খুঁটিনাটি কিছু দোষ গুণ থাকবেই, ভালো খারাপ মিলিয়ে মানুষ। আমরা তার কেউ ফেরেশতা বা অন্য কোনো প্রাণী নেই, আমরা তো মানুষ মাত্রই ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, এখন এই লোকটাকে জনগণ, উনি তো আর ইচ্ছাকৃতভাবে উনি ক্ষমতায় আসেননি, ওনাকে আপনারাই আমন্ত্রিত করেছেন। এখন কিছু মানুষ দেখা যাচ্ছে ওনাকে আবার নামানোর জন্য উঠে পড়ে লাগছে। ভাই, যারা এই কাজটা করতেছেন, যে এর বিরুদ্ধাচরণ করতেছেন, যদি যে সরকার বিতাড়িত হয়েছে সেই সরকারের লোকজনরা করে, সেটা মানা যায় যে তারা আবার ক্ষমতা আসতে চায়। এখন হ্যাঁ, এখানে অন্যান্য দল, বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারাও করবে, কারণ ক্ষমতায় আসবে এবং আবার ক্ষমতা আসার পরে আবার লুটেপুটে খাবে। এটাই আমাদের স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, এটাই হচ্ছে। একটা দল যাচ্ছে আর একটা দল আসছে আর লুটেপুটে খাচ্ছে, কিন্তু দেশ এবং জনগণের উদ্দেশ্যে জন্য যা কিছু করা প্রয়োজন তা 5 ভাগও তারা করতেছে না, বরঞ্চ ঋণ এর বোঝা আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে যাচ্ছে। এক সরকার যাওয়ার পরে আর এক সরকারের এই ঋণ মেটাতেই 5 বছর চলে যায়। সো আমি কথা সেদিকে যাচ্ছি না। আপনারা রত্নকে সম্মান করতে শিখুন, এই লোকটাকে কিছুদিনের জন্য থাকতে দিন এবং লোকটা যেভাবে বলে সেইভাবে আপনারা চলুন, আপনাদের মঙ্গল হবে। আবার আপনারা সেই নারীবাদী নারীদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা করেন না। আমি নারী বিদ্বেষী না, তারপর আমি বলতেছি এটা ওই ব্যক্তিরাই বুঝবে যারা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখে, বা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, বা সারা বিশ্বকে চষে বেড়ায়,
বা বিভিন্ন জাতি, দেশ, বর্ণ, ধর্ম সবকিছু সম্পর্কে যাদের জ্ঞান থাকে তারাই বুঝবেন যে একজন নারী সে আসলে 20 কোটি মানুষের ক্ষমতা, 20 কোটি মানুষকে পরিচালনার ক্ষমতা রাখে না। সো এখন হয়তো দুনিয়ায় বহু নারী আছে আমার বিরুদ্ধে আমাকে পাইলে এখন মানে মেরে ফেলার চেষ্টা করবে যে আমি তো মুখ সুমুখ। কিন্তু আমি কথাটা বলতেছি কোরআন হাদিসের আলোকে। আল্লাহ পাক নারীকে শাসনকর্তা হিসেবে বানাই পাঠায় নাই। একজন নবীও নারী নাই, একজন পৃথিবীতে একজন ইমাম নারী নাই। কোরআন হাদিস এটাকে সমর্থন করে না। আই মিন যারা মুসলমান আর কি, তারা এই নারী জাতিকে ভোট দিতে পারে না। এটা ভোট দেওয়া উচিত না, এটা হারাম, আমি সম্পূর্ণরূপে বলবো। তো আমি ওদিকে যাচ্ছি না। তারপর আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা সম্মান করুন, তার কথা মেনে চলার চেষ্টা করুন, তিনি যাতে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে তাকে একটু সুযোগ দিন। এটা আপনাদেরই এতে মঙ্গল হবে। আপনারা আর কোনো বাংলাদেশের জমিনে এই সুদ, ঘুষ, মানে গুম, হত্যা, বিনা কারণে বিচার বহির্ভূত হত্যা, তারপরে আই মিন যত ধরনের অপরাধমূলক কার্যকলাপ আছে এইগুলো থেকে যদি বিরত থাকতে চান এই লোকটাকে সহযোগিতা করুন। আপনারা এর বিরুদ্ধাচরণ না করে আপনারা যাতে, হ্যাঁ আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনারা যারা নির্যাতিত, নিপীড়িত এই বিগত সরকারের আমলে হয়েছেন তারা যান আপনাদের নিজ নিজ জেলায় গিয়ে, নিজ নিজ থানায় গিয়ে আপনারা সেটাকে কেসটা আবার নতুনভাবে করেন। যেহেতু এখন আর সেই সুদখোর, ঘুষখোর কেউ সরাই দেওয়া হয়েছে, তো আপনারা নতুনভাবে আপনাদের কেস করেন। আপনারা যদি আপনাদের মনের কোনো কেউ, আপনাদের শুভাকাঙ্ক্ষী কেউ যদি হেনস্থার শিকার হয়ে থাকে আপনারা সেটাকে কেস সাজান এবং তার বিরুদ্ধে সাজা দাবি করেন। কিন্তু এই লোকটারে নামাইয়েন না। এই লোকটাকে যদি নামান, আমার মনে হয় দ্বিতীয় এরকম লোক বাংলার জমিনে আপনারা খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ আছে। তবে যদি পানও, হ্যাঁ আপনারা বলতে পারেন এরকম বহুত লোক আছে, শত শত লোক আছে বাংলার জমিনে ডক্টর ইউনূসের সাথে বেশি ক্ষমতা রাখে। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি। কিন্তু সবাই, আই মিন কাজ সবসময় স্বচ্ছ হয় একথা সত্য না, কাজ কিন্তু অস্বচ্ছও আছে। আপনি কিছু দেখবেন কিছু কাজ আছে ঘোলাটে, বিভিন্ন রঙিন, হ্যাঁ। তো আমি সম্পূর্ণভাবে আর ভাঙ্গাতে চাই না, আমি শুধু বলতে চাই ডক্টর ইউনূসকে সময় দিন এবং তাকে সাহায্য করুন এবং তিনি যা বলে আপনারা শোনেন। উনি ক্ষমতায় থাকতে আসে নাই, উনি আপনার জোর করে ক্ষমতা দখল করে রাখবেন না সেই 18-20 বছরের মতো। উনি আপনারা যদি চান উনি নেমে যাবে, আজকেই নেমে যাবে। ওনার এইসব ক্ষমতার কোনো দাম্ভিকতা ওনার প্রয়োজন নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই যে আপনারা এই কাজটা করেন না, ওনাকে একটু সময় দিন, সাহায্য করুন, একটু অপেক্ষা করুন 6 মাস, 1 বছর, আর যদি সম্ভব হয় ওনাকে ওনার সময় মতো যতদিন লাগে, আমি জানি না, হয়তো এই যে ধ্বংসযোগ্য বাংলাদেশকে একটা নরকে পরিণত করে রেখে গেছে 18 বছরে, এই নরক থেকে উদ্ধার পেতে হলে আমাদেরকে মিনিমাম ওনাকে 3-4-5টা বছর তো সময় দিতে হবে। থাকেন না ভাই, যার যা আবদার আপনারা যে যথাস্থানে আবদার করুন এবং উনি পূরণ করবে ইনশাল্লাহ, যদি ওনার যতটুকু সম্ভব। এবং বৈদেশিক সাহায্য ওনার চেয়ে বেশি বাংলাদেশে কেউ আনতে পারবে না। এই যে বিরাট ঋণের বোঝা নিয়ে আপনারা যারা চিন্তিত আছেন, এটা ইজ নাথিং ফর হিম, এটা তার জন্য কিচ্ছু না। এটাকে তিনি নিমেষেই খতম করে দিতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। Just leave me alone. When you hear something bad about me, just close your mouth. I don't even want you to defend me. Close your mouth. That's enough for me. That's all. That's the best person today, because we've arrived at an age where people are dirty, because the devil is even dirtier. That's the reason.